মুশফিকুর সালেহিনের কাছে যেতে চাই। আপনাদের শীর্ষ নেতা বলছেন যে কয়েকটি দল প্রতারণা করেছে। এই 25টি দলই কি তাহলে তার 25টি দলই তো গেছে, এবং আমরা দেখলাম যে যারা নিম্নকক্ষে পিয়ারের দাবিতে আন্দোলন করছিল এবং জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির দাবিতে এতদিন ধরে আন্দোলন করে আসছিল, যে 7টি ইসলামিক দল, তারাও তো গিয়েছে। তাহলে আপনারা প্রতারণা কে করেছে বলছেন? আর আপনারা কি আসলে এনসিপি হঠকারী এই সিদ্ধান্তটি নিয়েছে কিনা, বা আপনারা জাসদের পথে হাঁটছেন কিনা? ধন্যবাদ। সালাম এবং শুভেচ্ছা আমার সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদের সকলকে। দেখুন, কারা প্রতারণা করেছে এইটার উত্তর আমি আসলে এখানে সরাসরি দিতে চাই না। এটার বিচারটা জনগণই করবে, এবং জনগণই তো আসলে বিভিন্ন দলের অতীত ইতিহাস, তাদের বিভিন্ন ট্রেন্ড অ্যানালাইসিস করে বুঝবে যে কারা আসলে কি ধরনের রাজনীতি করে। কারো রাজনীতির ভিত্তি প্রতারণা হলে এটা জনগণ বোঝে বা জনগণ ভবিষ্যতেও বুঝবে। কিন্তু হঠকারিতার যে প্রশ্নটা বলা হচ্ছে, আমরা মনে করি আসলে কোনোভাবে এটা হঠকারিতা না। এবং জাসদের কথা যে বলা হচ্ছে, জাসদ সম্পর্কে তো আসলে দলটা যেহেতু আর নেই বা পরবর্তীতে সফল হয়নি দেখে অনেক কথা বলা হয়, কিন্তু জাসদের ইন্টিগ্রিটি, জাসদের কমিটমেন্ট, জাসদের দেশপ্রেম, সেটা নিয়ে তো আসলে কারো কোনো ডাউট নেই। তো সেটার সাথে যদি এনসিপিকে মেলানো হয়, আমরা তো এটাকে ইতিবাচকভাবেই নেই। এখন বাংলাদেশের মানুষের সমস্যাটা হচ্ছে যে ওই যে ইতিহাসের বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু কথা ধরে ফুল মানে ওই সময়কার কনটেক্সট, জাসদ যেভাবে সশস্ত্র সংগ্রামের দিকে গিয়েছিল, তাদের দলের ভিতরে যে দুইটি গ্রুপ ছিল, সশস্ত্র সংগ্রামে যাবে নাকি নিয়মতান্ত্রিক রাজনীতি করবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে যে তারা যেই সশস্ত্র একটা ঝামেলায় জড়িয়ে পড়লো, এই সবের সাথে আসলে এখনকার প্রেক্ষাপট মিলবে না। এবং এনসিপি সেই রাজনীতিও করে না। এনসিপি নিয়মতান্ত্রিক প্রক্রিয়াতেই এই কাজগুলো করে যাচ্ছে। তাই জাসদের সাথে এনসিপির সঙ্গে মানে জামাতকে মেলানো হচ্ছে কেন? অনেকে বলছে যে জামাতের ট্র্যাপে পড়েছে এনসিপি, এরকম। এটা একটা হচ্ছে হয়তো জামাতের ব্যাপারে মানুষের এই ধারণা থেকে থাকতে পারে যে জামাত হয়তো এভাবে রাজনীতি করে, কিন্তু এনসিপির যদি আপনি পজিশনগুলো দেখেন, এই যে কারা বিভ্রান্ত করছে, রাশেদ ভাই প্রশ্ন করলেন যে এখন একটা তো প্রচলিত কথা ছিল যে এনসিপিকে মনে হয় জামাত বিভ্রান্ত করছে। তো আজকে জামাত আমি দেখলাম যে তারা গেলেন, তারা যদিও গতকাল পর্যন্ত বলেছেন তারা স্বাক্ষর করবেন না, তারা 5 দফা দাবিতে জুলাইয়ে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে তারা মাঠের রাজনীতিতে চলে গেছেন, আন্দোলন করছেন 5 দফা দাবি নিয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে পিআর। জুলাই সনদে লোয়ার হাউসে পিআরের কোনো কথা নেই, জুলাই সনদে আপার হাউসে পিআরের কথা রয়েছে। তারা গতকালকে বললেন তারা স্বাক্ষর করবেন না। ঢোকার আগে জামাতের নেতা বললেন যে দেখা যাবে, একটা সাসপেন্স রেখে দিলেন যে আসলে স্বাক্ষর করবেন কি করবেন না। শেষ পর্যন্ত তারা স্বাক্ষর করে বের হয়ে এসে হাসি মুখে খুব ইতিবাচকভাবে গেলেন। মানে তাহলে কি 5 দফার যে দাবিটা, এই আন্দোলনটা শেষ হয়ে গেছে কিনা, এটা তো আসলে এখন একটু জানার আগ্রহ হচ্ছে আমার মধ্যে। এবং একই সাথে কিছুদিন আগে জামাতের একজন নেতা, জামাতের একজন নেতা না, ইসলামী আন্দোলনের একজন নেতা, উনি বলেছিলেন যে এনসিপি ওই যে 7 দলের আন্দোলন থেকে সরে এসে কোট আনকোট পোল্টিবাজি করেছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আসলে যাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ একটু কি বলবো স্থিতিশীল নয়, একটু আনস্টেবল, বা এই যে এরকম, তাদের সাথে আসলে এরকম কাজে যাওয়াটাও তো আমাদের, কারণ আমাদের কাছে তো এটা তখন রেশনাল মনে হয়নি। এখন মূল বিষয় যেটা হচ্ছে কেন আমরা এখানে যাইনি, সেটা হচ্ছে মূল আলোচনা। এর বাদ দিয়ে দেখুন, ডক্টর আলী রিয়াজ আজকে তার বক্তব্যে বলেছেন এটা এমন একটা, এটা এখানে সবাই স্বাক্ষর করবে, পরবর্তীতে প্রয়োজন হলে এটাতে কোনো পরিবর্তন আনা দরকার হলে আনা হবে। মানে এটাকে একটা লিভিং ডকুমেন্ট হিসেবে তিনি আজকে ওনার বক্তব্যে এটা মনে হয়েছে। কিন্তু এর আগে গতকাল পর্যন্ত ওনার বক্তব্য ছিল যে জুলাই সনদের খসড়ায় আর কোনো পরিবর্তন আসবে না, পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন প্রসেস নিয়ে আলোচনা হবে। তারপরে উনি 2টা চেঞ্জ করেছেন এই জুলাই সনদে। একটা হচ্ছে আজকে জুলাই যোদ্ধা যারা রয়েছে, যেই জুলাই যোদ্ধারা, আমি আজকে যেহেতু আমার বাসার সামনেই হচ্ছে মানিক মিয়া এভিনিউ, আমি নামাজের পরে যখন ঘটনাটা ঘটে তখন তাদের কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম তারা কেন এসেছে। তো যেটা তাদের কাছ থেকে জানলাম, তারা এর আগে বিভাগীয় জেলা ভিত্তিক বিভিন্ন সমাবেশ করেছিল এই আইনি সুরক্ষার দাবিতে, এবং তাদের কথাটা ছিল যে জুলাই সনদের একটা অঙ্গীকারনামার একটা পয়েন্টে এমনভাবে রয়েছে যে জুলাইয়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। এখন ওনাদের কথাটি হচ্ছে যে জুলাইয়ে তো আসলে পুলিশও হত্যা হয়েছে, এখন ভবিষ্যতে কখনো ওই পুলিশ হত্যা দিয়ে কেউ তাদেরকে আবার ফাঁসি দিতে পারে, কারণ এরা সবাই গ্যাজেটেড, এরা সবাই সরকারের কাছে লিস্ট রয়েছে এই আহতদের। সো তাদের কথাটা হচ্ছে যে এখানে সংস্কার আনতে হবে, এবং এটা নিয়ে গতকালকেও তারা ঐকমত্য কমিশনের সাথে মিটিং করেছে। এবং আজকে আমরা দেখলাম ওই সংসদ ভবনে দাঁড়িয়ে ডক্টর আলী রিয়াজ ঘোষণা দিলেন যে এই একটি ধারা একটু কিছু পয়েন্টে পরিবর্তন এনেছেন, বলেছেন যে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হবে। সো তার মানে এটা একটা পরিবর্তন হলো। সেকেন্ড পরিবর্তন হলো, আমরা দেখেছি যে কিছু বাম দল, তারা যদিও তাদের মূল সংকটটা হচ্ছে 4টা মূলনীতি নিয়ে, কিন্তু তারা আরেকটা পয়েন্ট রেজ করেছিল, সেটা হচ্ছে 7ম তফসিলে, সংবিধানের 7ম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র যে আছে,
সেটাকে বাদ দিয়ে দেওয়ার কথা জুলাই সনদে ছিল। আজকে কিন্তু সেটাও আমরা জেনেছি যে এইটা ভুলবশত নাকি খসড়া থেকে বাদ গেছে। স্বাধীনতার ঘোষণাপত্রে পত্রটি সংবিধানে থাকবে এবং জুলাই সনদে বিষয়টি সেভাবেই উল্লেখ করা থাকবে। অর্থাৎ দুটো চেঞ্জ ওনারা করেছেন এবং ওনারা এখন বলছেন এটা লিভিং ডকুমেন্ট। এবং আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি আজকে তার বক্তব্যে বলেছেন নির্বাচন কিভাবে হবে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেন। এটা থেকে মনে হয় যে আসলে নির্বাচন নিয়ে যেহেতু এখন ওই যে পিআরএ হবে নাকি আগের পদ্ধতিতে হবে এটা নিয়ে একটা ডিলেমা রয়েছে, উনি সকল দলকে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার কথা বলছেন। তাহলে কোশ্চেন হচ্ছে এটা তো সলিউশন জুলাই সনদের মধ্যে হয়ে যাওয়ার কথা, মানে ওনারা জুলাই সনদকে ক্লোজ করে আজকে আবার কিছুটা ওপেন করে দিচ্ছেন মনে হচ্ছে। এখন আমাদের পয়েন্টটা খুবই কনস্টিটিউশনাল। আমাদের কথাটা হচ্ছে বর্তমানে যে আইনি ভিত্তি দেওয়ার কথা বলা হয়েছে এটা সুনির্দিষ্ট রূপরেখা দিলেই আমাদের আজকে স্বাক্ষর করতে কোনো সমস্যা ছিল না। প্রথম বিষয় হচ্ছে বলা হচ্ছে যে একটি আদেশের মাধ্যমে গণভোট করা হবে। আর সুনির্দিষ্ট তো রূপরেখা স্বাক্ষরের পরেও তো মানে দেয়া যায়। এই জায়গাতে জুলাই প্রোক্লেমেশনের ক্ষেত্রে তো আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে এবং সেখানে আমরা জুলাই প্রোক্লেমেশনে যেভাবে চেয়েছিলাম টেক্সটটা থাকুক সেটা না দেখে আমরা দেখেছি আসলে মনে হয়েছে একদলীয় ন্যারেটিভ ওইখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। আমি একটু সংক্ষেপে যদি একটু বলে যাই, কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানে এই মুহূর্তে গণভোট করার দুইটা যে উপায় রয়েছে, মানে কথা উল্লেখ রয়েছে। একটা হচ্ছে আর্টিকেল 142 যেখানে বলা হয়েছে সংবিধান সংশোধনটা পরে র্যাটিফাই করতে গণভোট করতে হবে কিছু কিছু মৌলিক বিষয়ের ক্ষেত্রে, এবং আরেকটি যেটা সেটা হচ্ছে 91 সালে যখন বিএনপি রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকারের প্রত্যাবর্তনের দ্বাদশ সংশোধনী করলো, সেটা র্যাটিফাই করতে একটা গণভোট করা হয়েছিল। কিন্তু র্যান্ডম যখন তখন গণভোট ডাকার কোনো উপায় বর্তমান সংবিধানের অধীনে নেই। তাহলে আপনার এই যে আদেশটা দেওয়া হবে সেই আদেশটা আসলে কিভাবে দেওয়া হবে, আদেশের টেক্সটে কি থাকবে, গণভোটের প্রশ্নটা কি হবে, এবং বলা হচ্ছে পরবর্তী সংসদকে কনস্টিটিউয়েন্ট বানানো হবে, এই কি প্রক্রিয়া দেওয়া হবে। স্বাক্ষরের পরেও সমস্যার সমাধান এখনো তো সংকটটা। এবং আজকে আমরা দেখি রাশেদ খান বললেন যে তিন ধারায় তো স্পষ্ট না। আমি আপনার কাছে আসবো, মোশাররফ ভাইকে কাছে একটু যাই। যে আন্দোলনের অগ্রদূতরাই এই জুলাই সনদে স্বাক্ষর করলো না, আপনাদের নেতা মঈন খান বলেছেন যেটি আসলে এই জুলাই সনদটা তাহলে অর্থহীন হয়ে যায় কিনা। না, অর্থহীন হয়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ আপনি দেখবেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি ছিল। আকাঙ্ক্ষাটা ধারণ করাই তো রাজনৈতিক দলগুলির মূল কাজ, শক্তিগুলি। এবং আমি আসলে আমার যতটুকু আমি রাজনীতি বুঝি, এনসিপির এই ভূমিকাটাকে আমি খুব একটা ইতিবাচক আমি মনে করি না। কারণ আপনি দেখেন এই যে ঐক্যমত কমিশনের যে আলোচনাগুলো 84টি বিষয় যে ঐক্যমত হয়েছে, এগুলি তো এই যে আমাদের একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার যে আকাঙ্ক্ষাটা এনসিপি বারবার বলছে তারই তো একটা প্রতিফলন। দু একটি বিষয় নিয়ে সংকট তৈরি হবে, তাহলে তো ডেমোক্রেসিতে তো আপনি সব যদি ঐক্যমত হয়ে যায় তাহলে তো আলোচনার কোনো প্রয়োজন নাই। এই সামান্য বোধটুকু এনসিপি কেন বুঝতে পারলো না এটা আমি বুঝি না। তাদের যদি কোনো, যেমন একটা কথা এখানে তারা বারবার যে কথাটা বলছে যে আইনি একটি সুরক্ষা, এখানে আমি যতটুকু পড়ে দেখেছি রাশেদ খানও উল্লেখ করেছে যে আইনি সুরক্ষা দেওয়ার জন্য এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কারো কোনো আপত্তি নেই, উল্লেখই আছে, কোনো আপত্তি নাই। এবং শুধু আপনি দেখবেন একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে অনেকটা বিএনপির মতো নাকি এগুলি করা হচ্ছে, কিন্তু আপনি দেখেন বিএনপি আলোচনার সময় স্পষ্ট বলেছে যে এই আইনি সুরক্ষা দেওয়া এবং কনস্টিটিউশন এটাকে স্থান দেওয়ার ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি নাই এবং যেভাবে এরা চায় বিএনপি সেভাবে সহায়তা করবে।